মেঘলা নিজের ভার্সিটির ক্লাসরুমে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। ওর চোখের সামনে এটা কে দাঁড়িয়ে রয়েছে ভাবতে পারছে না মেঘলা। সেই কালো অতীতটা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে মনে হচ্ছে মেঘলার কাছে। ওর সামনে ওর চাচাতো ভাই মেঘ দাঁড়িয়ে রয়েছে, ওরই প্রফেসর হয়ে। কিন্তু মেঘলা তো জানতো যে মেঘ বিদেশে চলে গেছে, তাহলে এখানে এলো কি করে? মেঘলা এবার মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের ৩য় বর্ষের ছাত্রী, নাম মেঘলা চৌধুরী। বাবা মা কেউ নেই, তাই আর যারা আছে তারা ওর কেউ নয় বললেই চলে। হঠাৎ এই মেঘলার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা ভারী গলায় বলে উঠল, এই যে হ্যালো, নাম কি তোমার? সে কখন থেকে ডাকছি, শুনতে পারছো না? তোমাকে কি কেউ ভদ্রতা শেখায়নি? দেখতে তো মনে হচ্ছে খুব ভদ্র, কিন্তু স্যার ডাকলে যে তার রেসপন্স করতে হয় জানো না দেখছি। মেঘলা মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো, ওকে তো এই মানুষটা কম অপমান করেনি, তাহলে আবার কেন 2 বছর পর সেই একই রকমভাবে অপমান করছে? এইসব ভাবতে ভাবতে মেঘলার চোখে জল ভরে গেল। মেঘলার চোখের জল মেঘ এর চোখ এড়ালো না। মেঘ মনে মনে বলল, কি চাইছে কি মেয়েটা আবার? আমাকে ওর ওই চোখের জল দেখে দুর্বল করবে? না, তার হবে না। মেঘ মনে মনে কথাগুলো আওড়ে আবার শক্ত কণ্ঠে বলল, গেট আউট অফ মাই ক্লাসরুম। আমার ক্লাসে কোনো অভদ্র স্টুডেন্টদের জায়গা নেই। মেঘ এত জোরে কথাগুলো বলল, মেঘলা হালকা কেঁপে উঠল। পুরো ক্লাসরুম জুড়ে চলছে পিনপতন নীরবতা। কেউই বুঝতে পারল না সামান্য কারণে ছাড় এত রেগে গেল কেন। মেঘও আবারও বলে উঠল, কি হলো, কথা কানে যাচ্ছে না? আউট। সারা ক্লাসরুমের সামনে মেঘলাকে এমন অপমান করায় দুঃখে কষ্টে দৌড়ে ক্লাসরুমের বাইরে চলে গেল মেঘলা। মেঘ পুরো নাম শুভ্র মেঘ চৌধুরী, দেখতে সুন্দর, হ্যান্ডসাম, গুড লুকিং, যে এখন মেঘলার ভার্সিটির প্রফেসর মনোবিজ্ঞানের। মেঘ আর মেঘলার চাচাতো ভাই বোন। তাছাড়াও ওদের আর একটা পরিচয় আছে, তবে কেউ তা প্রকাশ করে না। আর ওদের মধ্যে এখন আর কোনো সম্পর্কই নেই। সেখানে অন্য কোনো সম্পর্ক আছে কি নেই তা নিয়ে ওদের কিছু যায় আসে না। মেঘলা একা একা দাঁড়িয়ে রয়েছে, ওর কাছে সবকিছু এলোমেলো লাগছে। সবকিছু থেকে পালিয়ে এসেও আবারও সেই ঘুরে ফিরে একই জায়গায় ও চলে যাচ্ছে। সবকিছু ভাবতেই মেঘলার চোখ আবারও জলে ভরে গেল। তখনই মেঘলা ওর কাঁধে কারোর হাতের স্পর্শ অনুভব করলো। মেঘলা চোখের জল মুছে নিয়ে পেছন ফিরে তাকালো। কি রে, তুই এখানে একা একা দাঁড়িয়ে রয়েছিস কেন? ফার্স্ট ক্লাস তো শুরু হয়ে গেছে। আমি না হয় প্রতিদিন লেট করি, কিন্তু তুই তো লেট করার মেয়ে না। তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? আর দাঁড়িয়ে আসিস যখন ভালোই করেছিস। তুই যখন এখানে দাঁড়িয়ে আসিস তার মানে আমাদের নতুন প্রফেসর খুব রাগী, তাহলে আমিও ক্লাসে যাচ্ছি না। কিন্তু না, দাঁড়া দাঁড়া, কোথাও একটা খটকা লাগছে। যা যত রাগী হোক, তুই তো ক্লাস করিস, কিন্তু আজ এখানে কেন দাঁড়িয়ে আছিস? কেন, কি হয়েছে? মেঘলা বড় করে একটা শ্বাস নিয়ে বলল, জানিস তো, কিছু কিছু মানুষ আছে যারা অন্যদের অপমান করে খুব মজা পায়, কিন্তু তারা তো এটা জানে না যে তারা যাকে অপমান করছে তার কাছে সেটি কতটা ছোট হয়। যেই মানুষটাকে অপমান করছে সে হয়তো আর কোনো দিন মানুষটাকে মন থেকে শ্রদ্ধা করতে পারবে না। তুই হা করে তাকিয়ে রইল মেঘলার দিকে। এই তুই এই সব কি বলছিস? ও তুই বুঝবি না, দাঁড়া। বলে মেঘলা নিজের টিফিন বক্সটা ব্যাগ থেকে বের করে তুইনের হাতে দিয়ে বলল, এই নে, এখানে পাস্তা আছে, খেয়ে নে। জানি আজকেও না খেয়ে এসেছিস, কত করে বলেছি তাড়াতাড়ি উঠে খেয়ে তারপর ভার্সিটিতে আসবি, কিন্তু তুই যা তাই রয়ে যাবি। আমার কথা শুনলে তো? বলে তুইনের হাতে বক্সটা ধরিয়ে দিল মেঘলা, দিয়ে ওর থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। তুইনও ওর পিছু পিছু গিয়ে দাঁড়িয়ে বলল, না রে মেঘলা, আমি খাবো না, আমি খেয়ে এসেছি। আর তুই তো পাস্তা খেতে ভালোবাসিস, তাহলে আমাকে দিয়ে দিচ্ছিস কেন? বলেই তুইন বক্সটা খুলে চামচে 1 চামচ পাস্তা তুলে যেই মেঘলার মুখের সামনে ধরলো, আর ঠিক তখনই পেছন থেকে কেউ একটা এসে তুইনের হাতটা ধরলো। তুইন আর মেঘলা অবাক হয়ে তাকিয়ে রয়েছে মেঘের দিকে, কারণ তুইনের হাতটা আর কেউ নয়, মেঘ ধরেছে। মেঘ তুইনের হাত থেকে খাবারটা ফেলে দিয়ে বাষ্কয় কণ্ঠে বলল, এটা পার্ক বা কারো ডাইনিং না যে একে অপরকে খাবার খেয়ে দিতে হবে। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা যেন মাথায় থাকে।
আর এই মিস। মেঘলাকে উদ্দেশ্য করে বলল। মেঘলা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। মেঘ এর দিকে তাকানোর সাহস মেঘলার নেই। মেঘ এর চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, দেখেই মনে হচ্ছে ভীষণ রেগে আছে। এই মেয়ে, তোমার তো দেখছি একদম লজ্জা বলতে কিছু নেই। ক্লাসে অভদ্রতা করার জন্য যে আমি বের করে দিলাম, তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের সাথে আড্ডা দিচ্ছ, আবার একে অপরকে খাবার খাইয়ে দিচ্ছ। এসব করার জন্য যদি ভার্সিটিতে আসো, তাহলে কাল থেকে আর ভার্সিটিতে আসার দরকার নেই। বলেই তুহিন বা মেঘলাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জোর পায়ে ওই জায়গা থেকে প্রস্থান করলো মেঘ। মেঘলা তুহিনের আড়ালে চোখের আসা জলটা মুছে নিল। তুহিন বেশ অবাক হলো মেঘ এর এমন আচমকা এসে এতগুলো কথা শোনানোর জন্য। আর এটা যে ওদের নতুন ইংলিশ প্রফেসর, সেটা মেঘ এর কথায় বুঝতে পেরেছে তুহিন। তবে মেঘ এমন করলো কেন বুঝতে পারছে না। তুহিন এবার মেঘলার দিকে চেয়ে বলল, এই মেঘলা, কি হলো বল তো ব্যাপারটা? কিছু তো বুঝতে পারছি না। আর আমি তো কোনোদিন কোনো স্যারকে দেখিনি এমন করতে কোনো স্টুডেন্টের সাথে, তাহলে আজ এই নতুন স্যার এমন করলো কেন? মেঘলা বেশ শান্ত দৃষ্টিতে তুহিনের দিকে তাকিয়ে বলল, তোকে তখন বললাম না, কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে অপমান করে আনন্দ পায়। ধরে নে আমাদের এই স্যারও ওই রকমই মানুষের মধ্যে একজন। আর শোন, এইসব কথা বাদ দে। আর আজ রিয়া ভার্সিটি আসলো না কেন, তুই কি কিছু জানিস? হ্যাঁ তো জানি, দেখ না, তোকে বলতে একদম ভুলে গেছি আমি। রিয়ার শরীর নাকি ভালো না, তাই আজ আর আসবে না। তোর ফোনে অনেকবার ফোন করেছে, কিন্তু তোর ফোনটা নাকি বন্ধ, তাই আমাকে বলেছে তোকে বলে দিতে। ও, আমার ফোনে মনে হয় চার্জ শেষ, তাই বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, পরে ফোন করে নেব। আর শোন না, আজ যেহেতু রিয়া আসবে না আর এমন একটা ঘটনা ঘটলো, তাই আজ আর ক্লাস করতে ইচ্ছা করছে না। তুই বাড়ি চলে যা, আমিও একেবারে টিউশনি করে বাড়ি চলে যাব। বলেই মেঘলা ভার্সিটি থেকে বেরিয়ে গেল। তুহিন বেশ কিছুক্ষণ স্থির হয়ে মেঘলার যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজেও বেরিয়ে পড়ল। মেঘ নিজের কেবিনে এসে রাগে ফুঁসছে, কি করবে না করবে বুঝতে পারছে না। টেবিলের ওপর রাখা কাচের গ্লাস থেকে ঢকঢক করে পুরো জল খেয়ে নিল। অতঃপর নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করতে করতে চেয়ারে বসে পড়ল। বেশ কিছুক্ষণ এইভাবে কাটানোর পর মেঘ কাউকে একটা ফোন করে বলল, হ্যালো, আমি একটা মেয়ের ছবি দিচ্ছি। মেয়েটা এখন কোথায় থাকে, কি করে, কখন কোথায় যায়, সব খবর লাগবে আমার। বলেই খট করে ফোনটা কেটে দিল। মাথাটা চেয়ারে হেলিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, আমি চেয়েছিলাম বলে এতদিন তুই পালিয়ে বেড়াতে পেরেছিস মেঘ বালিকা, কিন্তু এখন থেকে যে তোকে আর পালিয়ে বেড়াতে দিলে চলবে না। অতীতটা ভয়ঙ্কর হলেও বর্তমানটা সুন্দর করার জন্য যে আমার তোকে চাই। বলেই মেঘ রহস্যজনক হাসি হেসে উঠল। এই হাসি বোঝার ক্ষমতা কারণ নেই। মেঘলা পড়িয়ে সন্ধ্যার একটু পর বাড়ির দিকে ফিরছে। হেঁটে হেঁটেই যাচ্ছে। রিক্সা ভাড়া দিয়ে যাওয়ার মতো বা বাজে খরচ করার মতন মেঘলার কাছে টাকা থাকে না। খুব হিসেব করে চলতে হয় ওকে। মাস শেষে বাড়ি ভাড়া, নিজেই যেটুকু হাত খরচা, পড়াশুনো সবটা নিজেকেই সামলাতে হয়। ওটুকুতেই হিমশিম খেয়ে যায় মেঘলা। 6টা বাচ্চা পড়িয়ে আর কতবার ইনকাম করা হয় ওর। মেঘলা হাঁটতে হাঁটতে যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে। ওর মনে হচ্ছে ওর পেছনে কেউ একটা আসছে, কিন্তু পিছনে ফিরলে কাউকে দেখতে পাচ্ছে না। বেশ ভয় লাগছে মেঘলার। সামনের গলিটা পেরোলেই যে ওর বাড়িটা থাকে, সেই বাড়িটা। মেঘলা কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরলো। অতঃপর এক দৌড়ে একদম বাড়ির সামনে এসে দাঁড়ালো। মেঘলা হাঁপাতে হাঁপাতে আর পিছনে না ফিরে বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে গেল। স্যার, আপনি যে মেয়েটাকে ব্যাপারে খোঁজখবর নিতে বলেছিলেন, সব কিছু আমরা বের করেছি, এই ফাইলে আছে। বলেই মেঘ এর দিকে ফাইলটা এগিয়ে দিল একটা লোক। ঠিক আছে, তুমি এখন যাও। মেঘ বলার সাথে সাথে লোকটা মেঘের রুম থেকে বেরিয়ে গেল। মেঘ মুচকি হেসে ফাইলটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। তুমি তো তোমার ছেলেকে বোঝাতে পারো, নিজেদের এত বড় বিজনেস থাকা সত্ত্বেও মেঘ যে কেন চাকরি করতে গেল আমি বুঝতে পারছি না। আসিফ চৌধুরী ক্ষিপ্ত কণ্ঠে বলল মাইশা চৌধুরীকে। তুমি বা সবসময় কি করে ভাবো সব তোমার প্ল্যান মতো হবে? একবার তুমি আমার ছেলেটার জীবন নষ্ট করেছো, আর ওই একই রকম খেলায় মেতে উঠো না। চুপ, একদম চুপ।
এই ব্যাপারে আর একটাও কথা শুনলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর আমি যা করেছি সব তো তোমার ছেলের ভালোর জন্যই করেছি। এই এত এত সম্পত্তি যা এখন আমাদের কাছে আছে, অতীতে আমি যদি ওই সব কিছু না করতাম তাহলে আজ আমাদের কিছু থাকতো না। তুমি খুব বড় ভুল করছো, আর এই ভুলের জন্য একদিন সব হারাবে তুমি। যে ছেলের কথা ভেবে তুমি এত কিছু করলে, এত ক্ষতি করেছো, সেই ছেলে তোমাকে বাবা বলে ক্ষমা করবে না, আর আমাকেও সেই দিন তুমি তোমার পাশে পাবে না। বলে আঁচলে মুখ গুজে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল মাইশা। কেউ আমাকে ভুল বুঝবে না। এতগুলো বছর যখন আমি সবটা আমার প্ল্যান মতো হয়েছে, এখনও তাই হবে। আর যার জন্য আমাকে ভুল বুঝবে সবাই, সেই যদি এই পৃথিবীতে না থাকে তাহলে কে কার জন্য ভুল বুঝবে আমাকে? বলে অট্ট হাসিতে ফেটে পড়ল আসিফ চৌধুরী। সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশের ছাদে দাঁড়িয়ে রয়েছে মেঘলা। প্রাণখোলা শ্বাস নিয়ে নিজের জীবনের এলোমেলো প্রশ্নগুলোকে মেলাতে থাকে মেঘলা। এখনো কি করবে, কোথায় যাবে? এবার আবারও পালিয়ে বেড়াতে হবে এই কালো অতীত থেকে? কবে মুক্তি পাবে ও এই অতীত থেকে? এই সব ভাবতে ভাবতেই মেঘলার চোখ পড়ল ওর থেকে একটু দূরিয়ে থাকা একটা গোলাপ গাছের দিকে। মেঘলা মনে মনে একবার ভাবলো, এই গাছটা আবার এখানে কে রাখলো? আগে তো কোনোদিন দেখেনি। আবার নিজে নিজেই একটু হেসে বলল, কী সব ভাবছিস তুই মেঘলা? তুই ছাদে ওঠার সময় পেলে তো এইসব দেখবি। মেঘলা আর কিছু না ভেবে গাছে ফুটে থাকা ফুলের দিকে যেই হাত দিতে যাবে, তখনই পেছন থেকে ভারী পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, এই মেয়ে, কে তুমি? আমার গোলাপ গাছে হাত দিয়েছো কেন? পুরুষটির কথা শুনেও পিছন ফিরল না মেঘলা, কিন্তু মেঘলা বেশ ভয় পেয়ে গেল, কারণ এই বাড়িতে কোনো ছেলে নেই। লোকটি আবারও বলে উঠল, কি হলো? এই মেয়ে, এদিকে ফেরো। তুমি শুনতে বলতে পারো না? মেঘলা ঘাবড়ালো, তবে তা বহিঃপ্রকাশ না করে শান্ত দৃষ্টিতে পিছন ফিরে চাইল। মেঘলা একটু অবাক হলো, কারণ ওর সামনে 25 বা 26 বছরের একটা যুবক দাঁড়িয়ে রয়েছে। বেশ লম্বা চওড়া পিটানো শরীরের, কিন্তু ওর জানা মতে এই বাড়িতে নিচের তলায় বাড়ির মালিক আন্টি থাকে, আর উপর তলায় আমি নিজেই। তাহলে এই ছেলে কোথা থেকে এইখানে এলো? মেঘলা নিজের মনে এইসব ভাবতে ভাবতে ওর সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি আর একটু সামনে এগিয়ে এসে গলার আওয়াজ উঁচিয়ে আবার বলল, এই মেয়ে, তুমি কি শুনতে পাও না? এতবার করে যে তোমায় ডাকছি, বলো কেন আমার গোলাপ গাছে হাত দিচ্ছিলে? মেঘলা একটু ঘাবড়ালো, তবে নিজেকে যথাসাধ্য শান্ত রাখার চেষ্টা করে সামনে দাঁড়িয়ে থাকা যুবকটির উদ্দেশ্যে বলল, জি, আমাকে বলছেন? আমি তো এমনি হাত দিচ্ছিলাম, আর এটা যে আপনার আমি জানতাম না। কিন্তু দাঁড়ান, আপনি এই বাড়িতে কি করছেন? এই বাড়িতে কোনো ছেলে আছে বলে আমি শুনিনি তো। যুবকটি মেঘলার কথা শুনে মেঘলা একদম সামনে বরাবর এসে একটু ঝুঁকে দাঁড়িয়ে মেঘলার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, এই মেয়ে, তোমার নাম কি? আর আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলছো আমি কে? আমি এই বাড়িতে কি করছি? তোমার তো দেখছি খুব সাহস। হুট করে ছেলেটা মেঘলার এত কাছাকাছি এসে থাকা কথা বলায় মেঘলার অস্বস্তি বোধ শুরু হলো। মেঘলা কোনো রকমে একটু দূরে সরে গিয়ে মাথা নিচু করে নিচু কণ্ঠে বলল, জি, ও আমি জানতাম না যে এটা আপনার বাড়ি। আর আমার নাম মেঘলা, আমি এই বাড়িতে 2 তলায় ভাড়া থাকি। মেঘলার সব কথা খুব মনোযোগ দিয়ে শুনল নীল, এবং মেঘলাকে ভালো করে পর্যবেক্ষণ করলো। ও, তাহলে তুমি আমার বাড়িতে ভাড়া থাকো? তাহলে তো তোমার সাথে গল্প করাই যায়, কি বলো? আমি নীল, তাহলে চলো আমরা ওইখানে বসে বসে গল্প করি। মেঘলা বেশ অবাক হলো, যে ছেলে এতক্ষণ ধরে এত কথা শুনলো সে এখন তার সাথে গল্প করবে বলছে। নীল আবারও বলল, এই মেঘলা, কি হলো? চলো বসি। নীলের বলা মাত্র মেঘলা তড়িৎ গতিতে উত্তর দিল, না, আমি আপনার সাথে গল্প করতে পারবো না। আমি অজানা কারোর সাথে কথা বলি না, আর আমাকে ভার্সিটিতে যেতে হবে। বলেই এক ছুটে সিঁড়ি বেয়ে নিচের দিকে চলে গেল মেঘলা। পিছন থেকে নীল বলতে লাগলো, এই মেঘলা রানী, আসতে যাও, পড়ে যাবে তো। আমি তোমার অচেনা হয়ে একদিন ঠিকই চেনা হয়ে যাব। তুমি দেখে নিও, তোমাকে একদিন আমি ঠিক আমার করে নিব। মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে, আর ওর ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে মেঘ। মেঘকে দেখাই বোঝা যাচ্ছে কি পরিমাণ রেগে আছে, কিন্তু কি এমন হলো যে মেঘ রেগে গেল?
মেঘলা হাত ঘড়িটা একবার দেখে নিয়ে দৌড়াতে দৌড়াতে ক্লাসরুমের দিকে যাচ্ছিল। আজ ওর এমনি লেট, তার ওপর আবার প্রথম ক্লাস মেঘের। সব মিলিয়ে মেঘলা কি করবে বুঝতে পারছে না। ঠিক তখনই মেঘও ক্লাসরুমের দিকে যাচ্ছিল, আর ঠিকই সেই সময় মেঘলার ধাক্কা লাগে মেঘের সাথে। এই মেয়ে, তুমি কি চোখে দেখো না? ধাক্কা দিলে কেন আমাকে? কাল এত কিছু বললাম, তারপরেও আজকে লেট, আর এসে আমাকে ধাক্কা দিলে? তুমি কি সমস্যা ছাড়া আর কিছু করতে জানো না? মেঘ এর কথায় মেঘলা কষ্ট পেলেও মুখে কিছু বলল না, শুধু সরি আর হবে না বলে ক্লাসে চলে গেল। মেঘ ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও ক্লাসরুমের দিকে রওনা দিল। কিরে দোস্ত, তুই আজ এত দেরি করে এলি যে? তোর তো দেরি হয় না? মেঘলাকে উদ্দেশ্য করে রিয়া কথাগুলো বলল। মেঘলা সিটে বসতে বসতে বলল, আরে তেমন কিছু না, আসলে বাড়ির থেকে বেরোতে আজ একটু দেরি হয়ে গেছিল, তাই আসতে লেট হয়ে গেল। সকালে ওর সাথে ঘটে যাওয়া ঘটনার কথা আর ওদের বলল না। কিন্তু তুহিনের কি হয়েছে? এমন মুখ ভার করে বসে আছে কেন রিয়া? আমাদের তুহিন প্রেমে ব্যথা পেয়েছে, তাই এমন দেবদাসের বসে আছে। রিয়া কথাগুলোই বলেই হেসে দিল। রিয়ার সাথে সাথে মেঘলাও হেসে বলল, ও এই ব্যাপার, ঠিক আছে, স্যারের ক্লাস শেষ হোক, তারপর না হয় এই ব্যাপারে কথা হবে। এর মাঝেই ক্লাসরুমে মেঘ এসে দাঁড়ালো। মেঘ একটা বিষয় বেশ অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে। সবাই বেশ মনোযোগ দিয়ে শুনছে, কারণ এই 2 দিনে সবাই এটা খুব ভালো করে বুঝেছে যে মেঘ খুব রাগী। মেঘের শেষ হলেই মেঘলাকে উদ্দেশ্য করে বলল, মেঘলা, তুমি তো সবটা বেশ মনোযোগ দিয়ে শুনলে, দেখলাম। এবার এই একই বিষয় তুমি বোঝাবে, দেখি তুমি কেমন বুঝেছো। মেঘলা উঠে দাঁড়িয়ে এতক্ষণ ও যা বুঝেছে সবটা বলতে শুরু করলো। মেঘলা পড়াশোনায় ভালো এবং এতক্ষণ ধরে মেঘ খুব সুন্দর করে বুঝিয়েছে, তাই ওর আর অসুবিধা হয় না বোঝাতে। মেঘলার বলা শেষ হলে আবারও বসে পড়ল নিজের জায়গায়। মেঘলার পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখে মেঘের বেশ ভালো লাগলো, তবে তা মুখে প্রকাশ না করে মেঘলার উদ্দেশ্যে বলল, ভালো হয়েছে, তবে আরও ভালো হতে হবে। আর এভরিওয়ান, সবাই মন দিয়ে শোনো, আজ আমি তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দেবো, তোমরা বাড়ি থেকে সেগুলো কমপ্লিট করে আসবে। হে ইউ। মেঘলাকে উদ্দেশ্য করে, মেঘলা, তুমি ক্লাস শেষে আমার কেবিনে এসে অ্যাসাইনমেন্টের পেপারগুলো নিয়ে যাবে। তারপর মেঘ আরও কিছুক্ষণ ক্লাস করালো, অতঃপর ক্লাস থেকে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে মেঘলাকে ভালো করে দেখে নিয়েছে, এটা মেঘলাও খেয়াল করলো, কারণ মেঘলাও যে মেঘের দিকে তাকিয়েছিল। ফলস্বরূপ দুজনের চোখাচোখি হয়ে গেছে। বেশ কিছু সময় পার হয়ে গেছে, মেঘ ক্লাস থেকে চলে গেছে। মেঘলা ভাবছে এখন ওর কী করা উচিত। মেঘের কাছেও যাবে নাকি যাবে না? না গেলে তো তখন আবার হাজারটা কথা শোনাবে। তবে মেঘলার এখন আর এইসবে কিছু যায় আসে না, কিন্তু এতগুলো লোকের মাঝে বাজে ধরনের কোনো সিন ক্রিয়েট হোক মেঘলা চাচ্ছে না। তাই অনেক ভেবে মেঘের কাছে যাবে বলে ঠিক করেছে মেঘলা। কিরে মেঘলা, তুই কি স্যারের রুমে যাবি? কাল যেভাবে তোকে আর আমাকে অপমান করলো, আমি হলে তো যেতাম না, আর তোকেও যেতে হবে না। টুইনের কথা শেষ হতেই রিয়া একটু উত্তেজিত হয়ে বলল, এই তুই সব কি বলছিস? স্যার তোদের অপমান করেছেন মানে? আমাকে তোরা কিছু বললি না? কাল আমি ভার্সিটিতে আসিনি। কাল কি হয়েছে আমাকে বল। এই মেঘলা, তুই বা চুপ করে আছিস কেন? বল কিছু। মেঘলা বসা থেকে উঠে দাঁড়িয়ে রিয়াকে বলল, আমি যাচ্ছি, তুই তুহিনের কাছ থেকে সব শুনে নিস। বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মেঘলা মেঘের কেবিনের দিকে পা বাড়ালো। মেঘলা বেশ কিছুক্ষণ ধরে মেঘের কেবিনের সামনে পায়চারি করছে, কিন্তু সাহস পাচ্ছে না মেঘের কেবিনে প্রবেশ করার। তখনই ভেতর থেকে মেঘ বলে উঠল, কিরে, ভিতরে আসবি না নাকি বাইরে দাঁড়িয়ে থাকবি? মেঘলা প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়ে আছে মেঘের সামনে, কিন্তু মেঘের সেদিকে কোনো খেয়াল নেই। সে তো ফোনের মধ্যে একভাবে ডুবে আছে। মেঘলা বেশ বিরক্ত হলো মেঘের এমন ব্যবহারে। বিরক্তের শেষ পর্যায়ে গিয়ে মেঘলা আর না পেরে মেঘকে বলে উঠল, স্যার, আপনি আমাকে অ্যাসাইনমেন্টের পেপারগুলো দিয়ে দিন, আমাকে যেতে হবে, আমার ক্লাস আছে স্যার। মেঘলার বলা মাত্র মেঘ ফোনের থেকে মুখ তুলে মেঘলার দিকে দৃষ্টি দিল। অতঃপর নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে মেঘলার একদম সামনাসামনি গিয়ে দাঁড়ালো। মেঘের এমন আচরণে মেঘলা ঘাবড়ে গেল, তবুও নিজেকে শান্ত রেখে মেঘের থেকে একটু দূরে সরে গিয়ে আবারও বলল, স্যার, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ পেপারগুলো দিন স্যার, আমাকে যেতে হবে, আমার ক্লাস আছে, দেরি হয়ে যাচ্ছে।
মেঘলার বলা শেষ হলে মেঘ মুখে রহস্যময় হাসি টেনে ডোন্ট কেয়ার ভাব করে বলল, তো মিস মেঘলা চৌধুরী বলবো নাকি মিসেস মেঘলা চৌধুরী? হো, আমি তো ভুলেই গেলাম, এই মিসেস ডাকটা শুনবে না বলে তো তুমি কত কিছু করেছ, কত ফুলের মতো প্রাণ তুমি অকালে নিয়ে নিয়েছ। মেঘলার একদম কাছাকাছি দাঁড়িয়ে কথাগুলো বলল মেঘ। আর কি তোমার ক্লাস আছে? তুমি ক্লাস করো নাকি সারাদিন ছেলেদের সাথে আড্ডা দাও? অবশ্য তুমি তো এই ধরনেরই মেয়ে। মেঘলা এই পর্যন্ত এসেও কিছু বলল না, সব সহ্য করে নিল। কিন্তু মেঘের শেষ কথাগুলো শুনে কিছু না বলে আর থাকতে পারল না, তাই বেশ রাগান্বিত কণ্ঠে বলে উঠল মেঘকে, স্যার প্লিজ, আপনি আমার পার্সোনাল লাইফ সম্বন্ধে কিছু বলতে পারেন না? আপনি কতটা চেনেন আমাকে যে এসব কথা আমাকে বলছেন? আমার অতীত বর্তমান সবটা শুধু আমি জানি, অন্য কেউ না। আর আমি ক্লাস করি কি করি না সেটা আপনি খুব ভালো করেই জানেন, আর না জানলেও আমি বলতে চাইছি না। আর রইল ছেলেদের সাথে আড্ডা দেওয়ার কথা, আমি ছেলের সাথে আড্ডা দিই বা যা খুশি করি, তাতে আপনার কি? মেঘলা মুখ থেকে এইসব কথা শুনে মেঘের রক্ত মাথায় উঠে গেল। মেঘলার এক বাহু ধরে মেঘ একদম নিজের কাছাকাছি নিয়ে এসে মেঘলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মেঘবালিকা, তোকে আমার থেকে ভালো আর কে বা চেনে বলতো? আর তোর পার্সোনাল লাইফ বলতেছে আমার কাছে কিছু নেই, সেটা তুই খুব ভালো করে জানিস। তোর অতীত বর্তমান সবটাই যে আমার খুব চেনা, খুব জানা। তুই কি ভাবছিস এই 2 বছর তুই খুব উড়েছিস বলে তোর ডানাটা আমি ছাড়তে পারবো না? তোর ডানা ছাড়তে আমার 1 মিনিটও লাগবে না, তাই আমার সামনে বেশি উড়িস না। বলেই মেঘলাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল মেঘ। ওই টেবিলের উপর অ্যাসাইনমেন্ট পেপারগুলো আছে, নিয়ে আমার কেবিন থেকে তুই বেরিয়ে যা। আই সে গেট আউট। এত জোরে কথাগুলো মেঘ বলল যে মেঘলা একটু কেঁপে উঠল। মেঘলা মাথা নিচু করে নিঃশব্দে কান্না করছে। রাগে কষ্টে অপমানে মেঘলা আর মেঘের কেবিনে 1 মিনিটও দাঁড়ালো না, সেখান থেকে এক দৌড়ে বাইরে চলে গেল। তুহিন আর রিয়া ক্যাম্পাসে বসে বসে গল্প করছিল। ঠিক তখনই ওরা খেয়াল করলো মেঘলা ওদের দিকে আসছে। ওরা দুজনে মেঘলাকে আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। মেঘলা ওদের কাছে আসতেই ওদের কেমন জানি লাগলো মেঘলাকে। তুহিন একটু উত্তেজিত হয়ে মেঘলাকে প্রশ্ন করলো, এই মেঘলা, কি হয়েছে তোর? চোখে মুখের এমন অবস্থা কেন? কান্না করছিস মনে হচ্ছে। কিরে, স্যার কিছু বলেছে? তুই তো অ্যাসাইনমেন্টের পেপার আনতে গিয়েছিলি, সেগুলো কই? কি হলো, কথা বল। তুই আগে একটু থাম, ওকে কথা বলতে নে। তার আগে তুই বস মেঘলা। মেঘলাকে একটা চেয়ারে বসিয়ে দিল রিয়া, তারপর ওর পাশে আর একটা চেয়ারে নিজেও বসলো, আর ওদের পাশাপাশি তুহিনও বসে পড়ল। রিয়া এবার বলল, মেঘলা, কি হয়েছে তোর? স্যার তোকে কি কিছু বলেছে? ওদের এত এত প্রশ্ন মেঘলা একটু ঘাবড়ে গেল, তবে নিজেকে সামলে নিয়ে বলল, আরে কি হবে, আমার কিছু হয়নি। আর স্যার কি বলবে, আমি তো স্যারের কেবিনে যাইনি। আসলে আমার শরীর খারাপ লাগছে, তাই আর যাইনি। তোর ভুল ভাবছিস। আর আমি কান্না করব কেন? যাক, এইসব ছাড় তো। শোন না, আজ আর ক্লাস করতে ইচ্ছা করছে না। আর চল, বাইরে থেকে আইসক্রিম খেয়ে একটু আড্ডা দিয়ে তোরা বাড়ি আর আমি টিউশনিতে চলে যাব। তুহিন আর রিয়া বুঝলো মেঘলার কিছু একটা হয়েছে, কিন্তু ও তো বলতে চাইছে না, তাই আর ওকে জোর করলো না এই ব্যাপারে। মেঘলার কথা মতো আইসক্রিম খাওয়ার জন্য ভার্সিটির বাইরের দিকে রওনা দিল। স্যার, ছোট স্যারের মেয়ে মানে মেঘলাকে আমরা এখনও খুঁজে পাইনি, তবে ঠিক খুঁজে পেয়ে যাব। আসলে স্যার, আপনি তো মেঘলার অনেক পুরনো একটি ছবি দিয়েছেন, তাই আমাদের ওনাকে খুঁজে পেতে সমস্যা হচ্ছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে উঠল আসিফ চৌধুরীর বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট রাহাত। আসিফ চৌধুরী তার বিশ্বস্ত লোকের থেকে এমন কিছু শুনে একটু টেনশনে পড়ে যায়। ভাবতে লাগে, এই মেয়ে যদি একবার মেঘের হাতে পড়ে যায় তখন তার কি হবে। কি হলো স্যার, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। হ্যাঁ রাহত, শোনো, যেভাবে পারো মেয়েটাকে খুঁজে বার করো। তুমি বুঝতে পারছো না, মেয়েটা যদি একবার মেঘের হাতে পড়ে যায় তখন কি হবে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, আপনি কিছু ভাববেন না। আমি আমাদের সব বিশ্বস্ত লোকদের এক করে মেঘলাকে খুঁজে বার করার চেষ্টা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। বলে আসিফ চৌধুরীর কেবিন থেকে বেরিয়ে গেল রাহাত। আর আসিফ চৌধুরী অতীতে ঘটে যাওয়া ঘটনা ভাবতে ভাবতে সব হিসাব মিলাতে লাগলো।
মেঘলা আজও সব টিউশন শেষ বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা ছাড়িয়ে প্রায় রাত হয়ে গেছে। মেঘলা ক্লান্ত শরীর নিয়ে বাড়ির গেট খুলে বাড়ির মধ্যে প্রবেশ করলো। দোতলার সিঁড়ির কাছে যেতেই মেঘলা খেয়াল করলো সকালে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। তড়িৎ গতিতে মেঘলা সকালের সব ঘটনা মনে পড়ে গেল। একটু ভয় পেলেও মেঘলা মনের সাহস নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। মেঘলা মনে মনে কিছু কথা সাজিয়ে নিয়েছে, ছেলেটা কিছু বললে তার বিপরীতে যাতে সে বলতে পারে। মেঘলা নীলের পাশ কাটিয়ে যেতে লাগলেই নীল মেঘলা নাম ধরে বলে উঠল, এই মেঘলা, তোমার আসতে এত দেরি হলো কেন? ভার্সিটি তো সে কখন শেষ হয়ে যায়। তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি কি জানো আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি? আচ্ছা ঠিক আছে, দেরিতে এসেছো তাই কি হয়েছে? তুমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ছাদে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমরা আজকে রাতের আকাশে চাঁদ দেখতে দেখতে গল্প করব। কি হলো, তুমি আসবে তো? মেঘলার মুড এমনিই বিগড়েছিল, তারপরে আবার এই অচেনা ছেলের এত কথা। নীলের এই সমস্ত কথাবার্তা মেঘলার মুডের একেবারে 12টা বাজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মেঘলা বেশ বিরক্ত নিয়ে নীলের দিকে ফিরে বলল, এই আপনার সমস্যা কি বলেন তো? সেই সকাল থেকে একভাবেই আমার পিছু পড়ে আছেন, আর আমি ভার্সিটি শেষে কোথায় যাই, কি করি না করি সেটা আপনার না জানলেও চলবে। আর কে বলেছে আপনাকে আমার জন্য অপেক্ষা করতে? আপনি কেন অপেক্ষা করে আছেন? আর দেখুন, আমি আপনার বাড়িতে ভাড়া থাকি মানে আপনার সব কথা আমাকে শুনতে হবে এমনটা আপনি মনে করবেন না। আর প্লিজ আমার ব্যাপারে অহেতুক কৌতূহল দেখাবেন না বা আমার জন্য কিছু করবেন না। বলে মেঘলা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজের রুমের লক খুলে রুমের ভিতরে চলে গেল। মেঘলার কথাগুলো শুনে নীলের রাগ হওয়ার বদলে নীল হাসতে হাসতে বলতে লাগলো, আমি তো তোমার জন্য অপেক্ষা করব মেঘলা রানী। আমি ছাড়া কে তোমার জন্য অপেক্ষা করবে বলো তো? কে করবে? যে করবে তার অপেক্ষা করার স্বাদ একেবারের জন্য মিটিয়ে দেব আমি। একদিন না একদিন তো তুমি আমারও হবে। তাই তো তুমি কি বললে না বললে তাতে আমার কিছু যায় আসে না। বলে হাসতে হাসতে ছাদে চলে গেল নীল। মেঘ অনেকক্ষণ ধরে গিটার নিয়ে গিটারে সুর তুলছে। সুর তুলতে তুলতে হঠাৎ মেঘ ওর সুরেলো গলায় গেয়ে উঠল, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী রেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? রাতের অন্ধকারে চারিদিক নিস্তব্ধ হয়ে আছে। রাতের অন্ধকারে এতটাই সুন্দর এবং ভয়াবহভাবে প্রখর যে পুরো শহরটাকে গ্রাস করে নিতে পারে, আবার নিজের সমস্ত সৌন্দর্য ঢেলে দিতে পারে। এই অন্ধকার আচ্ছন্ন একাকিত্বের শহরে কেউ কষ্টে গুমড়ে গুমড়ে মরছে, আবার কেউ সুখের আবেশে ভাসছে। যে যার মতো অন্যান্য প্রান্তে নিজের মতো করে ভালো থাকার ব্যর্থ প্রচেষ্টায় ব্যস্ত, তবুও দিন শেষে ভালো থাকা আর হয়ে ওঠে না। মেঘ এই অন্ধকারাচ্ছন্ন একাকিত্ব শহরে একা বসে নিজের মনে গিটারের সুর তুলে চলেছে। এই নিয়ে প্রায় 30 মিনিট হয়ে গেল একই জায়গায় বসে আছে, কিন্তু মেঘের মধ্যে কোনো হেলদোল নেই। হঠাৎ মেঘ ওর কাঁধে কারোর স্পর্শ পেল। গিটারে হাত না থামিয়ে দিয়ে পেছন ফিরে চাইল মেঘ। মেঘের পেছনে মাইশা চৌধুরী দাঁড়িয়ে আছে। মেঘ নিজের মাকে কাছে পেয়ে বসা অবস্থায় মার কোমর জড়িয়ে জীবনের এলোমেলো পার করে আসার সময়গুলো মিলাতে লাগলো। মাইশা চৌধুরী হেসে ফেলল ছেলের এমন পাগলামি দেখে। ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে মেঘ? তোকে বেশ কিছুদিন ধরে কেমন খাপছাড়া লাগছে। ভার্সিটিতে জয়েন হওয়ার পর থেকে দেখছি ঠিক করে কথা বলিস না, নিজের ঘরে থাকিস। কি হয়েছে মাকে বল। মেঘও বাচ্চাদের মতো মাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে নিচু কণ্ঠে বলল,
আচ্ছা মা, চাচা আর ছোটো মা বেঁচে থাকলে কি এমন ক্ষতি হতো? আল্লাহ ওদের কেন এত তাড়াতাড়ি নিজেদের কাছে নিয়ে নিল? ওরা যদি বেঁচে থাকতো তাহলে তো আমার জীবনটা আর এমন হতো না। আমিও আর 5টা মানুষের মতো নিজের ভালোবাসার মানুষের সাথে ভালো থাকতে পারতাম। তাহলে কেন এমন হলো মা, কেন? মেঘের কথাগুলো বলতে গিয়ে বারবার দম বন্ধ হয়ে আসছিল। কথাগুলো যেন সব গলায় পেঁচিয়ে যাচ্ছে, শব্দ হয়ে বেরোতে চাইছে না। মাইশা চৌধুরীর চোখেও জল, সেও তো এই একই কথা ভেবে কত চোখের জল ফেলে, তবুও সে কিছু করতে পারে না। তার তো কিছু করার নেই, কিছু করলেই সে তার সংসারটা শেষ হয়ে যাবে। মাইশা চৌধুরীর ছেলের সামনে নিজেকে শক্ত করে বলে উঠল, আল্লাহ হয়তো চায়নি তোর চাচা আর ছোটো মা বেঁচে থাকুক, তাই তো তারা আমাদের ছেড়ে চলে গেল। আর তুই দেখিস তুইও একদিন আর 5টা মানুষের মতো ভালো থাকবি। মেঘলা। মেঘ আর বলতে দিল না, বসা থেকে উঠে দাঁড়িয়ে চোখে মুখে রাগের আভাস ফুটিয়ে তুলে ঝাঁঝালো গলায় বলল, আর কিছু বলতে হবে না মা, আমি কোনো খুনির নাম তোমার মুখ থেকে শুনতে চাইছি না। আর রইল ভালো থাকা, যাকে নিজের হাতে শাস্তি দেবো বলে বেঁচে আসি তার সাথে কোনো দিনও না ভালো থাকার স্বপ্ন আমার নেই। বলেই হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল মেঘ। তুই আবারও ভুল করলি মেঘ, যে কিছু করেনি তাকে শাস্তি দিতে চাইছিস। যেদিন তুই সব সত্যি জানতে পারবি সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। নিজের মনে কথাগুলো বলল মাইশা চৌধুরী, তারপর নিজেও মেঘের রুম থেকে বেরিয়ে গেল। রাত 10টার কাটা ঘড়িতে পার হয়ে গেছে অনেকক্ষণ হলো, কিন্তু মেঘলার চোখে ঘুম নেই। অল্প অল্প আলো জ্বলছে ঘরে। মেঘলা শোয়া থেকে উঠে বসলো। খুব করে আজ ওর মা বাবার কথা মনে পড়ছে। মেঘলা অতীতে ডুব দিল। মেঘলার অতীতে স্কুলের প্রথম দিন। মেঘলা মা, দেরি হয়ে যাচ্ছে তো, বাবা তোমাকে স্কুলে দিয়ে অফিসে যাবে, তাড়াতাড়ি খাটের নিচ থেকে বেরিয়ে এসো। কি হয়েছে? তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আর আমার মেয়ে কোথায়? কি আবার হবে, তোমার আদরে মেয়ের আজকে বায়না, তাকে নাকি স্কুলে তোমাকে আর আমাকে দুজনকে একসাথে নিয়ে যেতে হবে, তাই খাটের নিচে গিয়ে বসে আছে। ও এই ব্যাপার। আচ্ছা, আজ আমার প্রিন্সেসকে আমার দুজনা মিলে একসাথে স্কুলে নিয়ে যাব। তার আগে যাওয়ার পথে আইসক্রিম খাবো। মেঘলা ওর বাবার মুখে আইসক্রিমের কথা শুনে খাটের নিচ থেকে বেরিয়ে এলো। বাবা, সত্যি আমরা আইসক্রিম খাবো? কি মজা, কি মজা। ও মা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। মেঘলার বাবা মা মেঘলার এমন পাগলামো দেখে মেঘলাকে দুজনে বুকের মাঝে জড়িয়ে নিল। ইস, কত না সুন্দর ছিল সেই মুহূর্তগুলো। মেঘলা অতীত থেকে বেরিয়ে এলো। মা বাবার একটা ছবি নিয়ে কান্না করতে করতে বলল, কেন বাবা, কেন মা, আমাকে ছেড়ে তোমরা চলে গেলে? তোমরা জানো তোমরা ছাড়া আমি কতটা অসহায়? জানো বাবা, তোমার মেয়েটাকে এখন আর কেউ প্রিন্সেস বলে ডাকে না। তুমি জানো মা, তোমার মেয়েটাকে কেউ আর খাইয়ে দেয় না, ঘুম পাড়িয়ে দেয় না। জানো মা, বাবা, আমার জ্বর হলে আমার মাথার কাছে বসে কেউ আর ছলপট্টি দিয়ে দেয় না। তোমরা জানো তোমাদের ছাড়া আমি কতটা একা হয়ে গেছি। তোমরা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। কেন তোমাদের সাথে আমাকেও নিয়ে গেলে না? তাহলে কেউ তো আর আমাকে অপমান করতে পারতো না, আমাকে কষ্ট দিতে পারতো না। আমি ভালো নেই মা, বাবা, তোমাদেরকে ছেড়ে আমি ভালো নেই। আমি এইটুকু জীবনে হাঁপসে উঠেছি। আমি সত্যি ভালো নেই তোমাদের ছাড়া। এইভাবে নিজে নিজে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল মেঘলা। আবারও জীবনের কোনো ভালো খারাপময় সকালের সন্ধানে। পরের দিন একটু তাড়াতাড়ি ভার্সিটিতে চলে এসেছে মেঘলা, কিন্তু ওর কাছে ভার্সিটিটা কেমন জানি একটা গমগমে ব্যাপার লাগছে। অন্যান্য দিনেও এরকম থাকে, তবে আজ একটু বেশি। হঠাৎই মেঘলা খেয়াল করলো রিয়া আর তুহিন ওর দিকে দৌড়ে দৌড়ে আসছে। দুজনেই ওর সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে রিয়া বলল, এই মেঘলা, এত দেরি করলি কেন? যে আর একটু তাড়াতাড়ি আসবে তো। যাক, দেরি যখন করে ফেলেছিস এখন তাড়াতাড়ি চল, অনেক কাজ বাকি আছে। মেঘলা কিছু বুঝলো না, তাই সরু দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলল, আমি তো ঠিক সময় মতো ভার্সিটি এসেছি, বরং তোরাই আজকে তাড়াতাড়ি চলে এসেছিস। কি ব্যাপার বলতো, কি হচ্ছে? আর তোরাও এত তাড়াতাড়ি চলে এসেছিস আজ ভার্সিটিতে?
আর ভার্সিটিতে আবার কিসের কাজ ক্লাস করা ছাড়া? মেঘলার কথা শুনে রিয়া তুহিনের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে বলল, শালা কুত্তা, তুই মেঘলাকে বলিসনি কাল আমাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান হবে, আর আজ তাই সবাই মিলে সমস্ত কাজ শেষ করতে হবে। রিয়ার কথা শুনে তুহিন বলল। তুহিন মুখটা মেয়েদের মতো করে ভেংসি কেটে বলল, কেন রে, আমি তো শালা হব কেন? তুই চাইলে তো আমি তোর বিয়ে হতে পারি, তা না শুধু সব সময় গালি দিস। আনরোমান্টিক বেটি মানুষ, তোর দ্বারা জীবনে প্রেম হবে না। রিয়া মুখটা কুঁচকে তুহিনের উদ্দেশ্যে বলল, তোকে শালা বলেছি এটাই অনেক। আর বিয়ে হওয়ার কথা, তোর মতো লুচ্চা ছেলেকে আর যেই বিয়ে করুক আমি কোনোদিনই করছি না। আর আমার প্রেম হলে হোক, না হলে না হোক, তবু তোর সাথে আমি কোনোদিন প্রেম করব না। এই তুই আমাকে লুচ্চা বলিস? দেখিস একদিন আমার থেকেও বড় লুচ্চার সাথে তোর বিয়ে হবে, আর সেই দিন তুই বলবি তুহিন ভালো ছিল। তুহিনের বলা শেষ হলে রিয়া যেই কিছু বলতে যাবে ঠিক তখনই মেঘলা চিৎকার করে বলল, আরে কি হচ্ছে কি? থাম তোরা, সেই থেকে বাচ্চাদের মতো ঝগড়া করেই চলেছিস। তোরা কি এখনো ছোট আছিস যে এমন করবি? আর তুহিন, তোর আর কটা জিভ লাগবে বলতো? না দাঁড়া, কিছু বলবি না তুই, শুধু আমি বলবো তোরা শুনবি। আর রিয়া, কি বাচ্চাদের মতো শুধু ঝগড়া করিস আর গালি দিস? আমরা এখন বড় হয়েছি, তাই আর যেন আমি না দেখি তোরা দুইটা মিলে এমন করছিস। রিয়া তুহিনকে ভেংসি দিয়ে মেঘলাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে, আর এমন করবো না, তুই এবার চল, দেরি হয়ে যাচ্ছে, সবাই তোকে খুঁজে, তাড়াতাড়ি চল। বলে ওরা তিনজন চলে গেল যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে। সবাই মিলে একসাথে কাজ করছে। মেঘলার যেতেও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী, তাই ওদেরকে এবার কাজগুলো করতে দিয়েছে। যেখানে অনুষ্ঠান হবে সেখানে সব কাগজ ফুল দিয়ে সাজানো হয়েছে, আর কালকে রিয়েল ফুল দিয়ে সাজানো হবে যে জায়গাগুলো বাকি আছে। সাজানোর কাজ চলছে মোটামুটি শেষের দিকে, এখন শুধু আলপনা দেওয়া বাকি আছে। যেহেতু মেঘলা খুব সুন্দর আলপনা দেয়, সেই জন্য সবাই ওকে আলপনা দেওয়ার জন্য জোর করছে। তাই মেঘলাও আর দেরি না করে আলপনা দিতে বসে পড়ে। মেঘলা আলপনা দিচ্ছে, তখনই ভার্সিটির এক বড় ভাই এসে ওকে বলল, এই মেঘলা, তুমি তো খুব সুন্দর আলপনা দিতে পারো, খুব সুন্দর হয়েছে। আমি কি তোমার আর তোমার আলপনার একটা ছবি তুলতে পারি? মেঘলা ভদ্রতার খাতিরে মিষ্টি করে হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। আর জি ভাইয়া, তুলতে পারেন। আচ্ছা, তুমি যেভাবে বসে আছো সেইভাবে আমার ফোনের দিকে তাকাও, আমি ছবি তুলে দিচ্ছি। বলেই মেঘলার বেশ কয়েকটা ছবি তুলল ছেলেটা। এই দেখো মেঘলা, কি সুন্দর লাগছে তোমাকে আর তোমার আঁকা আলপনার ছবি। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি আসি। বলেই ছেলেটি সেখান থেকে চলে গেল, আর মেঘলা বাকি অংশে আলপনা দিতে থাকে। কিন্তু মেঘলা একটু বুঝতে পারল না তাকে দুটো চোখ ক্রমশ দেখে চলেছে। সেই চোখের আগুন যে কেউ ঝলসে যেতে পারে, এমনকি মেঘলা আলপনা শেষ করে হাত ধুয়ে যেই রিয়া আর তুহিনকে খুঁজতে যাবে, ঠিক তখনই প্রথম বর্ষের একটা ছেলে এসে মেঘলাকে বলল, আপু তোমাকে না তোমার ওই ফ্রেন্ডগুলো ডাকে, রিয়া আপু আর টেন ভাইয়া, দোতলায় 101 রুমে। বলেই ছেলেটি সেখান থেকে এক প্রকার দৌড়ানোর মতো করে চলে গেল। মেঘলার কেমন জানি লাগলো, তবুও ভাবলো হয়তো ওরা ওপরে কোনো কাজ করছে, তাই আর দেরি না করে মেঘলাও ওপরের দিকে পা বাড়ালো। মেঘলা ওপরে উঠে ওদের কাউকে খুঁজে পেল না, এমনকি পুরো দোতলায় কেউ নেই। মেঘলা ওদের নাম ধরে ডাকতে ডাকতে সামনে এগিয়ে যাচ্ছে। 101 নাম্বার রুমের সামনে যেতেই রুমের ভেতর থেকে একটা হাত মেঘলার বাহু ধরে টেনে রুমের মধ্যে নিয়ে গেল। মেঘলার সামনে বরাবর মেঘ দাঁড়িয়ে রয়েছে। মেঘের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। মেঘকে এখন কোনো হিংস্র বাঘের থেকে কম কিছু মনে হচ্ছে না, আর সেই বাঘের সামনে মেঘলা দাঁড়িয়ে রয়েছে। মেঘলার ভয়ে প্রায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মেঘের এই রূপ মেঘলা শেষবার দেখেছিল যখন সে বাড়ি থেকে চলে এসেছিল। মেঘলা ভাবনার মাঝে মেঘ ক্ষিপ্ত কণ্ঠে বলল, এই মেঘলা, ওই ছেলেটা কে ছিল বল? তুই ওর সাথে হেসে হেসে কথা কেন বলছিলি বল? আবার ছবি তুলছিলি, খুব শক্ত তাই না পরপুরের সাথে হেসে হেসে কথা বলার? মেঘলার এক বাহু ধরে ঝাঁকাতে ঝাঁকাতে মেঘ বলে উঠল। মেঘলা কিছু বলছে না দেখে মেঘলার চুলির মুঠে ধরে নিজের একদম কাছে নিয়ে এসে বলল, এই জন্যই তো তোকে আমি সব থেকে বেশি ঘেন্না করি। আই হিট ইউ।
বলেই মেঘ রুম থেকে বেরিয়ে গেল। মেঘলা কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল আর বলতে লাগলো, আমি কিছু করিনি ভাইয়া, কিছু করিনি। সেই 2 বছর আগের মতো আজকেও তুমি আমাকে ভুল বুঝলে। আমাকে বিশ্বাস করো ভাইয়া, আমি সত্যি কিছু করিনি। মেঘলা ভার্সিটির ঘটনার পর দুপুরে ভার্সিটি থেকে বাড়ি চলে এসেছে। মেঘও ওই সব বলার পর থেকে মেঘলা আবার পুনরায় ভেঙে পড়েছে। ভার্সিটি থেকে আসার পর থেকে আর কারোর সাথে কোনো রকম যোগাযোগ করেনি মেঘলা, এমনকি তুহিন বা রিয়াকে কাউকে কিছু বলেও আসেনি। মেঘলা বাড়ি এসে ঘরের এক কোণে বসে কান্না করে যাচ্ছে। মেঘলার ফোন অনবরত ফোন করেছে রিয়া আর তুহিন, কিন্তু মেঘলার সেদিকে কোনো খেয়াল নেই। বেশ কিছুক্ষণ ওভাবেই ফোন বাজতে বাজতে ফোনটা একসময় বন্ধ হয়ে যায়। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের কাজ শেষ? আর তোমাদের সাথে তোমাদের ফ্রেন্ড মেঘলাও কই? রিয়া আর তুহিনকে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ কথাগুলো জিজ্ঞাসা করলো। রিয়া হাতের মুঠোয় ফোনটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, জি হ্যাঁ স্যার, আমাদের কাজ সব শেষ, আমার এবার চলে যাব। কিন্তু দেখুন না, অনেকক্ষণ থেকে আমরা মেঘলাকে খুঁজে পাচ্ছি না। এইখানে আলপনা দিচ্ছিল, আমাদের একটু ওইদিকে কাজ ছিল তাই চলে গেছিলাম, কিন্তু এসে দেখি মেঘলা এখানে নেই। তারপর আমরা অনেক খুঁজলাম কিন্তু কোথাও আর খুঁজেই পেলাম না। কতবার ফোনে ট্রাই করছি, ফোনও ধরলো না। আর এখন তো ফোন বন্ধ বলছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওকে পেলে একসাথে বাড়ি চলে যাব। মেঘলাকে ওরা খুঁজে পাচ্ছে না শুনে মেঘের মনের মধ্যে কেমন যেন করে উঠল, যেন আবারও সেই কষ্টগুলো ডানা বাঁধলো। আবারও প্রিয় মানুষ প্রিয়জনকে হারানোর কষ্ট যেন জেকে ধরলো ওকে। কিন্তু এই কষ্ট কেন হচ্ছে? ও তো এটাই চাই যে মেঘলা ওর থেকে দূরে থাকে, তাহলে কেন এই কষ্ট? মেঘের ভাবনার মাঝেই তুহিন বলে উঠল, স্যার আপনি কি আর কিছু বলবেন? তাহলে আমরা মেঘলাকে খুঁজতে যেতাম, আমাদের তো বাড়িতে যেতে হবে। মেঘের হুঁশ আসলো। তুহিন আর রিয়ার দিকে একবার তাকিয়ে হন্তদন্ত হয়ে ওখান থেকে বেরিয়ে গেল। তুহিন আর রিয়া বোকার মতো চেয়ে রইল মেঘের দিকে। হঠাৎ মেঘ এমন করে বেরিয়ে গেল কেন বুঝতে পারলো না ওরা। তুহিন মুখ ফুসকে বলে ফেললো, কি স্যার রে, কে জানে, শুধু কথায় কথায় অপমান করে, আবার এখনো কিছু না বলে চলে গেল। তুহিনের কথা শুনে রিয়া ন্যাকা ভাব করতে করতে বলল, দোস্ত স্যার যেমনই হোক দেখতে কিন্তু বেশ সুন্দর, হ্যান্ডসাম, দেখলে কেমন প্রেম করতে ইচ্ছে করে। রিয়ার কথা শুনে তুহিন চোখ সরু করে রিয়ার দিকে তাকিয়ে বলল, এই তুই না একটু আগে আমাকে লুচ্চা বললি, আবার তুই বলছিস? আর স্যারের সাথে প্রেম করার কথা ভুলে যা। স্যার যে পরিমাণের রাগী, আমার তো মনে হয় স্যারের যে বউ হবে তাকে কথায় কথায় মাথায় তুলে আছাড় মারবে। আর হতেও তো পারে স্যারের বউ বা জিয়ে পাশে। তুই কিছু না জেনে স্যারের সাথে প্রেম করবি বললি কেন? তো আমি কি তোর সাথে প্রেম করব? আর স্যারের কি আছে না আছে তোকে বুঝতে হবে না। এখন চল মেঘলাকে খুঁজে বের করি। তারপর দুজন মিলে মেঘলাকে খুঁজতে চলে গেল। মেঘ খুব জোরে গাড়ি ড্রাইভ করছে, উদ্দেশ্য মেঘলার খোঁজার। গাড়ি চালাতে চালাতে মেঘ রাস্তার আশেপাশে দেখছে। বেশ অনেকক্ষণ ধরে মেঘলাকে অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। শেষমেশ আর কিচ্ছু না ভেবে মেঘলা যে বাড়িতে ভাড়া থাকে মেঘ সেই বাড়িতেই যাবে বলে ঠিক করলো। যেই ভাবা সেই কাজ। মেঘ গাড়ি নিয়ে মেঘলা যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির সামনে এসে থামলো। মেঘ কিছু না ভেবে একচুটে বাড়ির গেটের মধ্যে ঢুকে গেল। বাড়িটা এমনভাবে তৈরি করা, নিচের দিক থেকে দোতলা সিঁড়িটা একদম এক সাইডে দিয়ে। নিচে বাড়ির ভেতর থেকে কেউ দোতলায় সিঁড়ি দিয়ে উঠছে বা নামছে কিনা দেখতে পায় না। ছাদের ওপরে ওঠারও একই সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয় সেই সিঁড়ি দিয়ে মেঘের রুমের সামনে দিয়ে ছাদে যেতে হয়। মেঘের লোক যখন মেঘলার ব্যাপারে সব ইনফরমেশন দিয়েছিল, তার মধ্যে এই বাড়ির সব ইনফরমেশনও দিয়েছিল, তাই মেঘের কোনো অসুবিধাই হলো না। মেঘলার রুমের সামনে গিয়ে মেঘ অনেকক্ষণ ধরে মেঘলার দরজায় নক করছে, কিন্তু মেঘলা দরজা খুলছে না। মেঘ কাতর কণ্ঠে বলে উঠল, প্লিজ মেঘলা দরজাটা খোল। দেখ, তখন আমার মাথা ঠিক ছিল না, তাই জন্য এসব বলে ফেলেছি, কিন্তু তুই তো আমাকে কিছুই মনে করিস না, আমাদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই, তাহলে আমার কথায় কেন কষ্ট পেয়ে পার্সেলের থেকে চলে এলি? প্লিজ দরজাটা খোল, আমাকে আর রাখাস না। তুই তো ভালো করে জানিস আমি রেগে গেলে কী করতে পারি। আমি কিন্তু এবার দরজাটা ভেঙে ফেলবো।
মেঘলা রুমের ভেতর থেকে সবটা শুনলো কিন্তু কিচ্ছু বলল না। মেঘলা কান্নার বেগ আরও বেড়ে গেছে। মেঘলা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। মেঘ যখনই দরজা ভাঙবে এরকম অবস্থা, তখনই ছাদের সিঁড়ি দিয়ে নেমে আসলো নীল। নীল মেঘকে মেঘলা রুমের দরজায় এভাবে নক করতে দেখে রেগে গিয়ে বলল, এই মিস্টার, কে আপনি? এইভাবে ভদ্রলোকের বাড়িতে ভিতরে এসে একটা মেয়ের রুমে দরজা নক করছেন কেন? আর আপনি মেঘলার নাম ধরেই বা ডাকছেন কেন? আর মেঘলা কোথায়? আপনি কে? মেঘ নীলের দিকে একবার দৃষ্টি দিয়ে আবার যেই দরজায় নক করতে যাবে তখনই নীল এসে মেঘের হাত ধরে বলল, আপনাকে কি বললাম আপনি শুনতে পাননি? তবুও কেন মেঘলার দরজায় নক করছেন? আর আমার মেঘলা কোথায়, কি করছে আপনার সাথে? মেঘের এই পর্যায়ে এসে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এমনিতেও ও রেগে গেলে কি করে নিজেও জানে না। তারপর আবার নীল মেঘলাকে আবার মেঘলা বলায় মেঘ আরও রেগে গেল। মেঘকে মুখে কিছু না বলে নীলের নাক বরাবর একটা ঘুষি মেরে দিয়ে বলল, এই তোর সাহস হলো কি করে মেঘলাকে আমার মেঘলা বলার? বলে মেঘ আবার যেই নীলকে মারতে যাবে নীল তখনই মেঘের পেট বরাবর ঘুষি মেরে দিল। মেঘের তেমন কিছু না হলেও নীলের থেকে 2 কদম পিছিয়ে গেল। বাইরে থেকে মেঘলা চেঁচামেচি শব্দ শুনতে পাচ্ছে। এমনকি মনে হচ্ছে মেঘ আর নীলের মারামারি করছে। মেঘলা দেরি না করে রুমের দরজা খুলে বেরিয়ে যেতেই দেখলো নীল মেঘকে মারতে যাচ্ছে। মেঘলা চিৎকার করে বলে উঠল, প্লিজ আপনারা থামুন, কি করছেন কি আপনারা? বলেই কান্না শুরু করে দিল। মেঘ মেঘলাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নীল মেঘলার কাছে যেতে নিলেই মেঘ মেঘলাকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, এই তুই কাউকে কিছু না বলে ভার্সিটি থেকে এভাবে চলে এসেছিলিস কেন? তারপরে ফোনটা ধরছিলি না, তার কিছুক্ষণ পর থেকে ফোনটা বন্ধ বলছে। তুই ঠিক আছিস তো? একবার বল, তুই ঠিক আছিস? মেঘলা কান্না করেই চলেছে। হেই মেঘ বালিকা, এভাবে কান্না কেন করছিস? হেই দেখ, আমি এসেছি তোকে নিয়ে যেতে। মেঘলাকে এমনভাবে জড়িয়ে ধরায় আর মেঘলাকে নিয়ে যাবে বলায় নীলের মাথায় আগুন জ্বলে উঠল। ও মেঘ আর মেঘলার কাছে গিয়ে মেঘলার এক হাত ধরে টান দিয়ে বলল, এই মেঘলা, ও তোমাকে জড়িয়ে ধরছে কেন? তুমি এইদিকে চলে এসো। আর তোমাকে নিয়ে যাবে মানে? তুমি কোথাও যাবে না। চেনা নেই জানা নেই কে কোথা থেকে চলে এসে তোমাকে জড়িয়ে ধরলো, আবার বলছে তোমাকে নিয়ে যাবে। তুমি প্লিজ চলে আসো মেঘলা, আমি ওকে দেখে নিচ্ছি। মেঘলা কোনো কথা বলছে না, শুধু কান্না করেই চলেছে। আজকে মেঘলা একটু বেশিই কষ্ট পেয়েছে। আসলে কাছের মানুষগুলো হয়তো অবিশ্বাস করলে এমনটাই হয়। নীল যেই মেঘলার হাত ধরে টান দিয়েছে, মেঘ মেঘলাকে ছেড়ে এক পাশে দাঁড় করিয়ে রেখে নীলের কাছে গিয়ে নীলের জামাল কলার ধরে মারতে মারতে বলল, তোর সাহস হলো কি করে মেঘলার হাত ধরার? আর কি বলি, আমি ওর অজানা, আমি ওর সব থেকে চেনা, কারণ মেঘলা আমার বউ। হ্যাঁ, ও আমার বউ। আর তুই আমাকে কি দেখাবি? তোকে আমি দেখে নিচ্ছি। এখানে এত কিছু হচ্ছে, মেঘ নীলকে মারছে কিন্তু মেঘলার মাথায় কিছুই ঢুকছে না। ওর কানে তো একটাই কথা বাজে, মেঘলা আমার বউ। মেঘ নীলকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে। মেঘ এতটাই রেগে গেছে যে নীলকে মারতে মারতে যে খারাপ অবস্থা হয়ে গেছে সেদিকে কোনো খেয়াল নেই। মেঘলার হুঁশ ফিরল নীলের চিৎকারের শব্দ শুনে। মেঘলা তাড়াতাড়ি মেঘের কাছে গিয়ে বাধা দিতে দিতে বলল, প্লিজ ওকে মেরো না, ওকে আর মারলেও ও তো মরে যাবে, প্লিজ মেরো না। মেঘ কোনো কথা শুনছে না দেখে মেঘলা মেঘের পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলল, প্লিজ মেরো না, ও মরে যাবে। মেঘ নিমেষেই শান্ত হয়ে গেল। নীলকে নিচে ফেলে দিয়ে মেঘলাকে পেছন থেকে সামনে নিয়ে এসে মেঘলার হাত ধরে নীলের উদ্দেশ্যে নিচের দিকে তাকিয়ে বলল, তোকে যদি আর কোনোদিন মেঘলা আশেপাশেও দেখি তাহলে তোর এমন অবস্থা করব তুই ভাবতেও পারিস না। বলেই মেঘলার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে গাড়িতে করে চলে গেল মেঘ। নীল কোনো রকমে নিচ থেকে উঠে দাঁড়িয়ে শয়তানি হাসি হেসে বলল, আমি তো মেঘলার আশেপাশে থাকবো, কিন্তু তুই কিছু করতে পারবি না। মেঘলা শুধু আমার, শুধুই মাত্র আমার। মেঘ শান্ত দৃষ্টিতে গাড়ি চালাচ্ছে আর ওরই পাশে বসে আছে মেঘলা। মেঘলার দৃষ্টি বাইরের দিকে, কোথা থেকে কি হয়ে গেল মেঘলা এখনো কিছু বুঝতে পারছে না। ও আবারও সেই খারাপ অতীতের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে মেঘের গাড়ি থেমে গেল। মেঘলার ধ্যান ভাঙল। আশেপাশের দিকে তাকিয়ে দেখলো ওরা মেঘের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। না, এটা শুধু মেঘের বাড়ি নয়, এক সময় এটা মেঘলারও বাড়ি ছিল, তবে এখন সবটা অতীত। মেঘ আর মেঘলা দাঁড়িয়ে রয়েছে মুখোমুখি মেঘের রুমে। মেঘলাকে দেখে যেন মনে হচ্ছে জল জ্বলন্ত পাথর।
তার মধ্যে কোনো প্রাণ নেই। মেঘের রুমের বাইরে থেকে মাইশা চৌধুরী একভাবে গলার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ভেতর থেকে না মেঘের না মেঘলার দুজনের কারোর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না। মেঘ খুব শান্তভাবে মেঘলাকে বলে উঠল, আমি শুধু তোকে এখানে এনেছি যাতে তোকে নিজের হাতে সবসময় শাস্তি দিতে পারি, তোকে ভালোবেসে বা বউ বলে নয়। তাই তুই ভুলে যাস না তুই কী অন্যায় করেছিস। আমি তোকে তার জন্য কোনো দিনও ক্ষমা করবো না। তোর অন্যায় শাস্তি তো তোকে পেতেই হবে। আর হ্যাঁ, তুই এখন থেকে যে আমার বাড়িতে থাকবি বা তোর আর আমার যে কোনো সম্পর্ক আছে এটা যেন কেউ জানতে না পারে। বলেই মেঘ মেঘলার হাত ধরে নিজের রুম থেকে বের করে দিল। মেঘলাকে মেঘ সেই যে রুম থেকে বের করে দিয়েছে, তারপরে আর একবারও একে অপরের সাথে দেখা হয়নি ওদের। এখন সন্ধ্যা হয়ে গেছে। মেঘ রুম থেকে মেঘলাকে বের করে দেওয়ার পর মাইশা চৌধুরী মেঘলাকে একটা রুমে নিয়ে গিয়ে রেখে এসেছিল। মেঘলা মা আমার, এতদিন তুই কোথায় ছিলিস? সেই যে বাড়ি ছেড়ে কোথায় চলে গেলি, তোকে আর খুঁজে পেলাম না। আচ্ছা, মেঘের সাথে তোর কোথায় দেখা হয়েছিল? কোথায় পেলো ও তোকে? মেঘলা মলিন হেসে মাইশা চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, বড় আম্মু, এইসব কথা ছাড়ো। তুমি কেমন আছো বলো? আর তুমি কিন্তু আগের থেকেও সুন্দর হয়ে গেছো। বলেই হেসে উঠল মেঘলা। সাথে মাইশা চৌধুরী হেসে বলল, খুব বকবো কিন্তু, বড় আম্মুর সাথে মজা করা হচ্ছে। বলে মেঘলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মেঘলা শান্ত গলায় বলল, বড় আম্মু, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল, কি কথা? বড় আম্মু, আমি আর কিছুক্ষণ পরে এই বাড়ি থেকে চলে যাব। তুমি এই দিকটা একটু ম্যানেজ করে নিও। কিন্তু কেন তুই চলে যাবি? তুই কোথাও যাবি না। তুই চলে গেলে মেঘ কি করবে আমি কিছু জানি না। কিন্তু বড় আম্মু, আমি যদি না চলে যাই, অতীতে সেই কালো রাত আবার ফিরে আসতে পারে। আর মেঘ ভাইয়া আমায় নিয়ে ভাবে না। তাছাড়া বড় আব্বু তো। মেঘলাকে মাইশা চৌধুরী আর কিছু বলতে না দিয়ে নিজে বলল, সেটা নিয়ে তোকে আর ভাবতে হবে না। তোর বড় আব্বু তোকে কিছু বলবে না। আর রইল অতীতের কালো রাত, যদি আসেও এবার শাস্তি শুধুমাত্র দোষ যে করেছে সে পাবে। তুই কিছু ভাবিস না। আর মেঘের কথা না হয় নাই বললাম। তখনই বাইরে থেকে আসিফ চৌধুরীর চিৎকার চেঁচামেচি শোনা গেল। মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে আসিফ চৌধুরীর সামনে, আর ওর ঠিক পাশে মাইশা চৌধুরী। দুজনের মুখে কোনো কথা নেই। তখনই আসিফ চৌধুরী চিৎকার করে বলল, এই মেয়ে এখানে কেন এসেছে? আর এসেছে যখন বুঝলাম, তোমরা কেন ওকে এই বাড়িতে থাকতে দিলে? ওর এই বাড়িতে কোনো জায়গা নেই। আমি কোনো অপরাধীকে আমার বাড়িতে জায়গা দেব না। ওকে এখনই এই বাড়ি থেকে বের করে দেব। মেঘ নিজের রুমে কাজ করছিল। হঠাৎ নিচ থেকে বাবার এমন চিৎকার শুনে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে আসিফ চৌধুরীর উদ্দেশ্যে বলল, না বাবা, মেঘলা কোথাও যাবে না। বলে আসিফ চৌধুরীর মুখোমুখি দাঁড়িয়ে আবারও বলল, মেঘলা কোথাও যাবে না। আরও একা এই বাড়িতে আসেনি, আমি ওকে এই বাড়িতে এনেছি। তুমিও জানো আর আমিও জানি মেঘলার এই বাড়িতে থাকার অধিকার কতটা। তাই আমি আর কারোর মুখে মেঘলার থাকা নিয়ে একটা কথা শুনতে চাই না। তারপর মেঘলার দিকে চেয়ে বলল, তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, আমার জন্য এক কাপ গরম কফি করে আমার রুমে নিয়ে আয়। মেঘ বলার পরেও মেঘলা একই জায়গায় দাঁড়িয়ে রইল। মেঘ এবার চেঁচিয়ে বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না? এখনো দাঁড়িয়ে আছিস? মেঘের চেঁচিয়ে কথা বলায় মেঘলা একটু ঘাবড়ে গেল। ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রান্নাঘরে চলে গেল কফি করতে। যেহেতু মেঘলা আর মেঘ চাচাতো ভাই বোন আর ওদের বিয়েও হয়েছে, সেহেতু মেঘলা আর মেঘ আগে একই বাড়িতে থাকতো। তাই মেঘলা সব কিছুই চেনে এ বাড়ির। তাই ওর অসুবিধা হলো না রান্নাঘরে যেতে। আসিফ চৌধুরী ছেলের এমন রাগ দেখে নিজেকে দমিয়ে নিয়ে বলল, দেখো মেঘ, আমি বুঝতে পারছি ওর এই বাড়িতে থাকার অধিকার আছে, কিন্তু 2 বছর আগে ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তখন কি হবে একবারও ভেবে দেখেছো? মেঘ নিজের বাবাকে থামিয়ে দিয়ে বলল, আমার সেসব ভাবা আছে, তোমাদের এসব নিয়ে ভাবতে হবে না। আর কোনো খারাপ কিছু এবার হবে না। তার জন্য আমার যা করার সব করবো আমি। বলেই সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল মেঘ। ছেলের এমন জেদ দেখে আসিফ চৌধুরী বেশ ভয় পেল। মনে মনে ভাবতে লাগলো কোথা থেকে কি করবে। সব সাজানো প্ল্যানগুলো আবার প্রথম থেকে শুরু করতে হবে। আসিফ চৌধুরীর ভাবনার মাঝেই মাইশা চৌধুরী বলে উঠল, কি ভাবছো? আবার কি করে মেয়েটাকে বাড়ির থেকে বের করা যায়? শোনো,
এবার মেয়েটাকে তোমার ছেলে নিজের হাতে এই বাড়িতে এনেছে, তাই যা করবে ভেবে চিন্তে করো। তুমি তো তোমার ছেলেকে চেনো, যে অন্যায় করে সে যেই হোক তাকেও ছাড়ে না। বলেই মায়েশা চৌধুরী রান্নাঘরের দিকে চলে গেল, আর আসিফ চৌধুরী কাউকে একটা ফোন করতে করতে নিজের রুমের দিকে চলে গেল। মেঘলা কফি নিয়ে মেঘের রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে, যাবে কি যাবে না এই নিয়ে দোটানায় পড়ে গেছে। তখনই মেঘ রুমের ভেতর থেকে কড়া গলায় বলে উঠল, তোকে কফি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকার জন্য আমি কফি বানিয়ে আনতে বলিনি। মেঘের এমন কড়া গলার কথা শুনে মেঘলার রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। মেঘ বেডের উপরে বসে ল্যাপটপে কাজ করছে। মেঘ ল্যাপটপ থেকে চোখ তুলে একবার মেঘলাকে দেখে নিল, অতঃপর মেঘ আবারও কাজে মনোযোগ দিল। মেঘ কিছু বলছে না দেখে মেঘলা টি টেবিলের ওপর কফিটা রেখে দিয়ে যেই চলে যেতে নেবে, তখনই মেঘ বলে উঠল, তোকে কি আমি চলে যেতে বলেছি? মেঘলা মেঘের কথা শুনে পিছন ফিরে চাইলো, তারপর নাসূচক মাথা নাড়িয়ে বলল, না। ও তাহলে তুই চলে কেন যাচ্ছিস? বলে মেঘ ল্যাপটপটা বন্ধ করে খাটের ওপর রেখে মেঘলার সামনাসামনি যেয়ে দাঁড়ালো। মেঘলা তখনও দৃষ্টি নিচের দিকে নামিয়ে নিল। মেঘ খুব শান্তভাবে মেঘলাকে জিজ্ঞেস করলো, ছেলেটা কে ছিল? মেঘলা বুঝলো না মেঘ কোন ছেলের কথা বলছে, তাই মেঘের দিকে তাকিয়ে বলল, কোন ছেলেটা? মেঘ কোনো ভনিতা না করেই বলল, তখন যে ছেলেটা তোকে আমার মেঘলা বললো, আবার হাত ধরে টানছিল, কে হয় তোর বিয়ে? তা তোর বিয়েকে বলিসনি তোর একটা জলজান্ত বড় আছে? মেঘলা তৎক্ষণিক বলে উঠল, না মেঘ ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝছো। নীল ভাইয়া শুধুমাত্র আমার বাড়িওয়ালা আন্টির ছেলে, তাছাড়া নীল ভাই আর আমার কোনো সম্পর্ক নেই। তখন নীল ভাইয়া ওরকম বলছিল কেন আমি সত্যি জানি না। তুমি বিশ্বাস করো মেঘ ভাইয়া, আমি সত্যি বলছি। মেঘ মেঘলা চোখের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, আমি তো তোকে বিশ্বাস করতে চেয়েছিলাম বল, শুধু বিশ্বাস না, নিজের সবটুকু দিয়ে তোকে ভালোবেসেছিলাম। আমার আমিটাকে তোর হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু তুই কি করেছিলি তোর মনে পড়ে? তুই আমাকে ভালোবাসিস না, আমাকে বিয়ে করতে চাস না। এটা ছোট চাচা বা বাড়ির অন্য কাউকে বলতে পারতিস। যদি অন্য কাউকে না বলতে পারতিস তাহলে অন্তত আমাকে বলতিস, কিন্তু না, তুই ঠিকই বিয়েটা করেছিলি, কিন্তু তারপরে তুই কেন এমনটা করলি? তুই যদি ওই দিন অমনটা না করতিস, হ্যাঁ সব কিছু অন্যরকম হতো, আমি ভালো থাকতাম, আমার জীবনটা অন্যরকম হতে পারত। পৃথিবীর সব নিয়ম ভেঙে কি আমাকে একটু ভালোবাসা যেত না মেঘবালিকা? তোকে তো আমার হৃদয়ের মেঘবালিকা করে রাখতে চেয়েছিলাম, তাহলে কেন তুই সেটা হতে চাইলি না? আমার ভালোবাসার কি কমতি ছিল যে আমাকে ভেঙে চুরে একা মাঝপথে ফেলে চলে গেলি? তোকে এতটা ভালোবেসেছিলাম যে সেই ভালোবাসায় এখনও আমি দম বন্ধ হয়ে মরি প্রতিনিয়ত। সব কিছু জেনেও তোকে ঘেন্না করতে আমার খুব কষ্ট হয়। মনে হয় নিজের এমন কিছুকে ঘেন্না করছি, এমন কোনো জিনিসকে কষ্ট দিচ্ছি যে কষ্ট বারবার আমি ফিরে পাচ্ছি। তুই জানিস আমি নিজেকে বারবার বোঝাই, আমি যাকে ভালোবেসেছিলাম সে আজও আমারই আছে, আমার মনের ঘরে বসবাস করে। সে নাই থাকলো আমার কাছে, তবুও সে আছে আমার হৃদয় গহীন গোপনে। তোকে ভালোবাসাটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি সেই ভুল বারবার করতে চাই। তবে তুই যেমন পৃথিবীর সব নিয়ম ভেঙে আমাকে ভালোবাসতে পারিসনি, আমি তোকে আর বিশ্বাস করতে পারবো না রে, ঘৃণা থেকে আর ভালোবাসতে পারবো না। মেঘ কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর মেঘলার কাছ থেকে সরে এসে বলল, তুই চলে যা মেঘলা, আমার এখন তোকে ভালো লাগছে না। আমি এখন চাইছি না রাগের মাথায় উল্টোপাল্টা কিছু করে দিতে, তুই প্লিজ চলে যা। মেঘলা মেঘের বলা কথাগুলো শুনে কান্না করছে, ওর জন্য দম বন্ধ হয়ে আসছে। কত কিছু বলতে চায় কিন্তু কিছু বলতে পারছে না, তবুও কষ্ট করে বলে উঠল, ভাইয়া তুমি বিশ্বাস করো, আমি ওই দিন কিচ্ছু করিনি। আমিও তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, সেই জন্য বিয়েটা করেছিলাম, বাবার প্রেশারে নয়। আমিও তোমার মেঘবালিকা হয়ে তোমার কাছে থাকতে চেয়েছিলাম মেঘ ভাইয়া। ওই দিন অনেক কিছু হয়েছিল, অনেক ঘটনা ঘটেছিল। আমি তোমাদের সব সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু কোথা থেকে কী হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারিনি। তোমরাও আমার কথা শুনলে না, আমাকে বিশ্বাসও করলে না। আমি আজ তোমাকে বলতে চাই সবটা মেঘ ভাইয়া, প্লিজ আমার কথা একটু শোনো, সবটা শুনলে তুমি বুঝতে পারবে মেঘ ভাইয়া। মেঘ মেঘলাকে থামিয়ে দিয়ে বলল, আমি তোর কাছ থেকে কিছু শুনতে চাই না মেঘলা, আর তুই আমাকে কোনোদিনও মেঘ ভাইয়া বলে ডাকবি না, আর তুমি বলে বলবি না। যেমন আপনি বলতিস তেমনই বলবি।
তুই মেঘ ভাইয়া বা তুমি বলার অধিকার হারিয়েছিস। তোকে আমি অধিকার দিয়েছিলাম তার থেকে বেশি কিছু, কিন্তু তুই সেটা রাখতে পারিসনি বললে ভুল হবে। তুই সেটা রাখতে চাসনি, তাই আজ আর পুরনো কিছু বলেই কিছু হবে না। আর আমি তোর কথা এখন কিছু শুনতে চাচ্ছি না, তাই প্লিজ আমাকে একটু একা থাকতে দে প্লিজ। মেঘ কথাগুলো বলে ব্যালকনির দিকে চলে গেল। মেঘলা এখনো সেখানে দাঁড়িয়ে নিঃশব্দে কেঁদে চলেছে। ওর দমটা মনে হচ্ছে এখনই বন্ধ হয়ে যাবে। তবুও মেঘলা চিৎকার করে বলল, তুমি সেই দিনও আমার কথা শোনোনি ভাইয়া, আর আজও শুনলে না। তবে একটা কথা মনে রাখবে, তুমি একদিন আমার কথা ঠিকই শুনতে চাইবে, কিন্তু সেদিন হয়তো আমি আর বলার মতো অবস্থায় থাকবো না, বা তোমার কাছেই থাকবো না। সেদিন তুমি খুব আফসোস করবে, কিন্তু আমায় পাবে না। মেঘলা কথাগুলো বলে কোনো রকমের চোখের জলটা মুছে মেঘের রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। মেঘ সব শুনলো কিন্তু কিছু বলতে পারলো না। আসলে আমরা যখন কাউকে অবিশ্বাস করি তারা আগে পিছিয়ে কোনো কথাই ভাবি না, শুধু সেই অবিশ্বাস থেকে তার কাছ থেকে দূরে সরে আসি। সে যতই সত্যিটা বলে আমাদের বিশ্বাস করতে চাইলেও আমরা সেটা বুঝতে চাই না। এইভাবে শেষ হয় সম্পর্ক, শুরু হয় সম্পর্কের মাঝে তিক্ততা, তারপর আস্তে আস্তে সব শেষ। হ্যালো রাহাত, শোনো, তোমাকে আর মেঘলাকে খুঁজতে হবে না, কিন্তু আমি যেভাবে যা বলছি তাই করবে। আর শোনো, আমার ইমিডিয়েটলি দুটো লোক চাই, আর লোক দুটো এমন হতে হবে একটু মেন্টালি প্রবলেম আছে এবং নেশাগ্রস্ত, আর তাদের টাকার অনেক প্রয়োজন। যে কোনো মূল্যে তারা টাকার জন্য সব কিছু করতে পারে। আমার এমন লোক চাই, তুমি খুঁজে বের করে আমাকে রাতের মধ্যে জানাও। লোক দুটো আমার কালকেই চাই। ঠিক আছে স্যার, হয়ে যাবে। আমি আপনাকে কিছুক্ষণ পরেই ফোন করে জানাচ্ছি। আর আপনি কি করতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না, তবে আপনি যেটা বললেন আমি সেটা করে দিব। আর আমি তাহলে আমাদের লোকদের বারণ করে দিলাম মেঘলাকে খুঁজতে। বলেই ফোন কেটে দিল রাহাত। আসিফ চৌধুরী নিজের ফোনটা পকেটে ঢোকাতে ঢোকাতে যেই পিছনে ফিরল, অবাক হয়ে তার পা দুটো ওখানেই থেমে গেল। আসিফ চৌধুরী পিছনে ঘুরতেই মেঘকে দেখতে পেল। মেঘ একটু অবাক হয়ে ওর বাবাকে প্রশ্ন করলো, বাবা তুমি এত রাতে ছাদে কি করছিলে, আর কার সাথে কথা বলছিলে? এনি প্রবলেম? তোমার কি শরীর খারাপ লাগছে, না অন্য কোনো সমস্যা? আমাকে বলো। আসিফ চৌধুরী কপালের ঘামটা মুছে হেসে বলল, না না, তেমন কিছু না, এই একটু হাওয়া খেতে এসেছিলাম। আর তেমন কিছু না, অফিসের একটা ফোন এসেছিল। তুমি এত ভেবো না, আর আমার শরীর খারাপও না। অনেক রাত হয়েছে, তুমি যাও, ডিনার করে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাতে গেলাম। বলে আসিফ চৌধুরী তাড়াতাড়ি নিচে নেমে চলে এলো। মেঘের ব্যাপারটা কেমন যেন একটা লাগলো, তবে মনের ভুল ভেবে নিজেও নিচে নেমে চলে গেল। মেঘলা আকাশের দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, আমিও তোমায় ভালোবাসি নিজের থেকেও বেশি। মেঘি মেঘলা পরিপূর্ণ তৃপ্তি সুখ হৃদয় জুড়ে। তুমি আমায় একটু ভালোবেসো, আমি তোমায় জনম জনম ভালোবেসে যাব।